আমার স্বামীর ১৩ দিনের শ্রাদ্ধের ১৩ দিন আমার পুত্রবধূ আমার চোখের দিকে তাকিয়ে ধীরে থেকে বলল, মামিজি, এখন এই বড় বাড়ি আপনার সামলানোর ক্ষমতা নেই। আপনি তো একা, ফ্যামিলির সব সিদ্ধান্ত এখন আমাদের হবে। ওই একটি লাইন আমার চায়ের কাপের চেয়েও বেশি আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। কিন্তু আমি শুধু কাপের নিচের অংশটা দেখছিলাম আর ভাবছিলাম, ব্যাটা, তোমার ধারণাই নেই যে আসল সিদ্ধান্ত কার। নমস্তে বোনেরা, আমার নাম শান্তা দেবী। আমার বয়স ৬৬ বছর। আর যে গল্প আমি আপনাদের শোনাতে যাচ্ছি তাতে কিছুটা দুঃখ, কিছুটা রাগ আর কিছুটা হাসিও আছে। কারণ আমরা যদি নিজেদের ওপর একটু না হাসি, তবে জীবন আমাদের দেখে খুব হাসবে। আগে আপনারা আমায় এটা বলুন যে আপনারা এই কাহিনী কোথা থেকে শুনছেন, কোন শহর, কোন দেশ, আর এখন আপনাদের ওখানে কটা বাজে। কমেন্টে নিশ্চয়ই লিখবেন, যাতে আমি জানতে পারি আমার সাথী আর বোনেরা কোথায় কোথায় বসে এই কষ্ট আর ঠাট্টা আমার সাথে ভাগ করে নিচ্ছেন। আর যদি কখনো কেউ আপনাদেরও অসহায়, বিধবা বা বোঝা মনে করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই বসে পড়ুন। আজ আপনারা একা নন। ওমপ্রকাশকে ছেড়ে চলে যাওয়ার মাত্র ৩ দিন হয়েছিল। বাড়িতে এখনও তার ওল্ড স্পাইস সেন্টের হালকা সুগন্ধ বালিশ, তোয়ালে আর পর্দাগুলো থেকে বেরোচ্ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে স্টিলের ভারী থালা মাজছিলাম, যাতে ১৩ হালুয়ার দাগ জমেছিল। সাবানের ফ্যানার উপর জানলা দিয়ে আসা আলো এমনভাবে পড়ছিল যেন কেউ বলছে, দেখ শান্তা, সব বদলে গেল, শুধু থালা আর দায়িত্ব এখনও তোরই হাতে আছে। কল থেকে জল সরু ধারায় বইছিল, আর আমার মন ওমপ্রকাশের শেষ দিনগুলোতে আটকে গিয়েছিল। কিভাবে তিনি রাত জেগে ফাইল দেখতেন, কাগজে কিছু কিছু লিখতেন, আর শুধু বলতেন, তুই চিন্তা করিস না, আমি সব সেট করে দিয়েছি। কিন্তু কি সেট করেছেন সেটা তিনি পরিষ্কার করে বলেননি, শুধু মুচকি হাসতেন। তখনই বাইরে গাড়ির দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ এলো, ধড়াম। তারপর নকলি উঁচু হিলের টকটক শব্দ ঘরের বারান্দা দিয়ে ড্রয়িং রুম, তারপর করিডর হয়ে কিচেনের দিকে আসতে লাগল। আমি থালা মাজা থামাইনি। কখনো কখনো মহিলা বাসন এমনভাবে মাজে যে সেটা পরিষ্কার হবে, বরং এমনভাবে মাজে যাতে নিজের স্তব্ধতা ভেঙে না যায়। দরজায় আমার পুত্রবধূ নেহা দাঁড়িয়েছিল, কালো রঙের খুব দামি শাড়ি, যেটা গত মাসে সে আমায় দেখিয়ে বলেছিল, মামিজি, এটা ইনভেস্টমেন্ট পিস, ১ বছর ইএমআই দেব, কিন্তু দেখবেন বিয়েবাড়িতে আমিই চমকাব। আজ সেই শাড়িটাই শোকের মতো ঝুলেছিল, কিন্তু চোখে শোকের চেয়ে বেশি হিসেব নিকেশ ছিল। তার পেছনে আমার ছেলে রোহান, গলার টাই ঢিলে, জামায় হালকা ভাঁজ, আর নজর মেঝের দিকে নিবদ্ধ, ঠিক যেমন বাচ্চা ভুল করে মাস্টারের সামনে দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডের দিকে খুব মন দিয়ে তাকিয়ে থাকে। নেহা গলা পরিষ্কার করল। গলার স্বর নরম, কিন্তু ভেতরে ইস্পাতের মতো শক্ত। মামিজি, আমাদের আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমি পেছন না ফিরেই বললাম, চা বানাবো নাকি আজকাল শ্বশুরবাড়িতে শাশুড়ির উনুনও ভাড়ায় চলে গিয়েছে? সে হালকা করে হাসল, সেই হাসি যা শুধু সামনের জনকে বোকা মনে করলে বেরোয়। মামিজি, আপনি বসুন, আমি বলছি। আমি সিঙ্ক বন্ধ করলাম না, থালাও ছাড়লাম না। তুমি বলো, আমি শুনছি। হাত যদি থেমে যায় তবে জিভ পিছলে যাবে, তখন তুমিই বলবে শাশুড়ি অভদ্র। রোহন ধীরে থেকে বলল, মা প্লিজ এভাবে বলো না তো। নেহা সঙ্গে সঙ্গে কথা লুফে নিল। দেখুন মামিজি, কথা খুব সহজ। এই বাড়িটা খুব বড়, আপনি এখানে একা কিভাবে থাকবেন? সিঁড়ি আছে, পরিষ্কার করা, উঠোন, ক্ষেত, গেট পর্যন্ত দূরত্বটাও কতখানি। আপনার বয়সে এসব সামলানো সম্ভব নয়। আমরা ভাবছিলাম আপনি শহরের কোনো ভালো বৃদ্ধাশ্রমে শিফট হয়ে যান। ওখানে আপনার বয়সের মানুষ পাবেন, মন্দিরের বাস যায়, সকালে যোগাসন, বিকেলে ভজন, সময় ভালো কেটে যাবে। আর আমরা... সে একটু থামল, যেন সঠিক শব্দ খুঁজছে। আমরা বাচ্চাদের সেই শৈশব দিতে পারব যার তারা হকদার। বড় ফ্ল্যাট, পার্ক, প্লে এরিয়া, ভালো সোসাইটি, এই সবই তখনই সম্ভব যখন এই জমি বিক্রি হবে মামিজি। আমি প্রথমবার তাদের দিকে ঘুরে তাকালাম। নেহার মুখে সেই কাস্টমার কেয়ারের মতো হাসি ছিল যা মানুষকে প্ল্যান বিক্রি করার সময় দেওয়া হয়। রোহনের চোখ আমার সাথে মিলতেই সে নিচে তাকিয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, তার মানে ওমপ্রকাশ বেঁচে থাকতে এই বাড়ি ঠিক ছিল, আর তিনি যেতেই এটা হঠাৎ খুব বড় হয়ে গেল? নেহা একটুও লজ্জা পেল না। না মামিজি, এমনটা নয়, আমরা তো শুধু আপনার ভালো চাইছি। আপনি নিজেই বলতেন না যে একা লাগে। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, কিন্তু আমি এটা বলিনি যে একাকিত্বের ওষুধ হলো আমার ছাদ বিক্রি করে দেওয়া।
কিন্তু মুখ দিয়ে সেটা বের করলাম না। রোহন সাহস জুটিয়ে বলল, মা প্র্যাকটিক্যাল হও না, নেহা প্রেগনেন্ট, আরিয়ান স্কুলে যাবে, আমাদের 2 কামরার ফ্ল্যাটে সবাই মানিয়ে নিতে পারছি না। যদি এই জমি বিক্রি হয়ে যায় তবে আমরা শহরে বড় ফ্ল্যাট নিতে পারি, আপনারও ছোট আর সুরক্ষিত বাড়ি হয়ে যাবে, লেফট, সিকিউরিটি সব সুবিধে। বাবাও চাইতেন আমরা সেটেল হই। আমি গ্যাসের কাছে গেলাম, কেটলি রাখলাম আর শান্ত গলায় বললাম, চা বানাই। বড় বড় সিদ্ধান্ত খালি পেটে হয় না, নইলে অ্যাসিডিটি হয়ে যায়। নেহা বিরক্ত হয়ে ঘড়ি দেখল। মামিজি, আমাদের হাতে বেশি সময় নেই, আরিয়ান টিউশনে আছে, আমাকে পার্লারেও যেতে হবে। বিল্ডারের সাথেও কল আছে, আমরা অলরেডি একজন রিয়েলটারের সাথে কথা বলেছি। মেন রোডের পাশের আপনার এই 3 বিঘা জমির ওপর বিল্ডাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অফার খুব ভালো মিলতে পারে, সত্যি লাভজনক ডিল। আমি সাধারণভাবে জিজ্ঞেস করলাম, আর এই লাভে আমার অংশ কি? সে সঙ্গে সঙ্গে জবাব দিল, আপনাকে তো টেনশন ফ্রি লাইফ, একটা ভালো সিনিয়র সিটিজেন হোমে প্রাইভেট রুম, স্টাফ, খাবার, ওষুধ সব, আর যে টাকা বাঁচবে তা বাচ্চাদের ওপর ইনভেস্ট হবে। শেষমেশ ফ্যামিলির প্রপার্টি ফ্যামিলির কাজেই লাগে তো। আমি হাসা আর কান্নার মাঝামাঝি একটা হাসি দিলাম। তার মানে আমি ফ্যামিলি থেকে অফিশিয়ালি বাইরে হয়ে গিয়েছি, শুধু আমার বাড়ি আর জমি ভেতরে থাকবে। রোহনের মুখে কষ্টের একটা রেখা এলো। মা, এমনটা বলো না, আপনি তো আমাদের সাথেই সবসময় থাকবেন, শুধু লোকেশন চেঞ্জ হয়ে যাবে। লোকেশন চেঞ্জ? আমি ভাবলাম যেন আমি কোনো আসবাবপত্র যাকে হল থেকে ব্যালকানিতে সরিয়ে দেওয়া হবে। তবু আমি কিছু বললাম না। আমি 3টে কাপ বের করলাম। একটা কাপে হালকা ফাটল ছিল, সেই কাপটা যেটা ওমপ্রকাশ রোজ ব্যবহার করতেন। আমি কাপটা হাতে নিলাম তো মনে হলো ওর হাতের তালু আজও হ্যান্ডেলটা ধরে দাঁড়িয়ে আছে। নেহা মোবাইল বের করে ফেলেছিল। দেখুন মামিজি, সে স্ক্রিন আমার দিকে ঘোরালো। এই দেখুন বিল্ডারের মেসেজ, এরা বলছে যদি আমরা তাড়াতাড়ি সাইন করে দিই তবে এক্সট্রা প্রিমিয়ামও পাব। শুধু আপনাকে কয়েকটা কাগজে সাইন করতে হবে। এমনিতে বাবার লোন, বিমা, ব্যাংকের কাজ এখন সব রোহান সামলায়, ও বাড়ির পুরুষ, সিদ্ধান্ত এখন স্বাভাবিকভাবেই ওর হবে। আপনি তো শুধু, সে একটু ধীরে বলল, আপনি তো এখন একা। এই শুধু শব্দটা আমার কানে পেরেকের মতো বিঁধল। আমি চায়ে চিনি দিতে দিতে বললাম, হ্যাঁ, তোমাদের হিসেবে আমি শুধু বিধবা, শুধু সংখ্যায় এখানে থাকি, সিদ্ধান্ত নিতে নয়। ও সেই অস্বস্তিকর হাসি। আরে মামিজি, এমন বলো না, আমরা তো শুধু আপনার জীবন সহজ করতে চাইছি। আমি দেখলাম চা ফুটছে, দুধ ওপরে উঠে আসছিল। আমি গ্যাস কমিয়ে দিলাম, ঠিক যেমন রাগ ভেতরে রাখি, কিন্তু উথলে উঠতে দেই না। নেহা বিটিয়া, আমি খুব শান্ত হয়ে বললাম, তোমাকে একটা কথা জানো, এই যে বাড়ি, জমি, এ সব আমার নামে আছেও, আবার নেইও। আমি তাকে দেখলাম। মানে তোমাদের বাবা বেঁচে থাকতে অনেক প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তোমাদের দুজনের কাছে কখনো এত সময় ছিল না যে ওমর কথা পুরোটা শোনো। তোমাদের জন্যে তো শুধু এটুকুই জরুরি ছিল যে ইউপিআই থেকে টাকা আসুক আর ইএমআই টাইমে কেটে যাক। নেহা একটু চমকে গেল। কি মানে? আপনি প্লিজ পরিষ্কার করে বলুন না, আমার মাথা অলরেডি খুব ঘুরছে। ঘুরবেই তো, আমি ভাবলাম। এত ক্রেডিট কার্ড আর এত প্ল্যান একসাথে চালালে মাথা তো ঘুরবেই। আমি উঁচু গলায় নয়, বরং খুব ধীর কিন্তু পরিষ্কার গলায় বললাম, এই যে বাড়িটা না, টেকনিক্যালি এটা এখন কারোর পার্সোনাল খেলনা নয়, আর তোমরা যতটা ভাবছ তার চেয়ে বেশি জটিলতা তোমরা কন্ট্রাক্টে পাবে, আমার চোখে নয়। রোহান একটু রেগে গিয়ে বলল, মা, এখন এসব ঘুরিয়ে ফিরিয়ে বলো না, স্ট্রেট বলো, বাবা কি করেছেন? আমি ওর মুখটা ভালো করে দেখলাম। সেই চোখ, সেই চোয়াল, সেই হাঁটা, সব ওমপ্রকাশের মতো ছিল, শুধু স্বভাবগুলো উল্টো হয়ে গিয়েছিল। আমি ভাবলাম, যদি এখনই সব বলে দিই তবে তামাশা এখানেই শেষ হয়ে যাবে। এরা বছরের পর বছর আমাদের অন্ধকারে রেখেছে, এখন একটু অন্ধকার এদেরও অনুভব করতে দিই। চা তৈরি হয়ে গিয়েছিল। আমি 3টে কাপে চা ঢাললাম, ওমপ্রকাশের সেই ফাটা কাপেও ভর্তি করে দিলাম, হয়তো অভ্যাসের বশে। তারপর নিজেই হাসলাম। আরে এটা তো এখন শুধু স্মৃতির জন্য। নেহা আবার তাড়াহুড়ো করে বলল, মামিজি, প্লিজ ডিরেক্টলি পয়েন্টে আসুন, আপনি সাইন করছেন কিনা? বিল্ডার আজই ফাইনাল জবাব চাইছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, জবাব তো তোমরা পাবে, কিন্তু হয়তো সেটা নয় যেটা তোমরা চাইছ। রোহান দীর্ঘশ্বাস ফেলল। মা দেখো, আমরা তোমার সাথে লড়াই করতে আসিনি, শুধু চাই সবার ফিউচার সিকিউর হোক। আপনি তো সবসময় বলতেন আমাদের বাচ্চাদের জন্য কিছু করে যেতে হবে, সেটাই তো করছি আমরা। আমি মনে মনে বললাম, তুমি বাচ্চাদের জন্য করছো, আর তোমার বাবা আমার জন্য করেছিলেন, তফাৎ শুধু নিয়াতের। আমি চুপচাপ কাপের দিকে তাকালাম। ওপরের শেলফে সেই খয়েরি রঙের পুরনো ফাইলটা রাখা ছিল, সেই ফাইলটা যেটা ওমপ্রকাশ রাত জেগে খুলে দেখতেন। আমি ধীরে থেকে বললাম,
তোমাদের বাবাও ফিউচার সিকিউর করেছিলেন রোহন, শুধু ওর ফিউচার প্ল্যান তোমার স্বার্থপর প্ল্যানিং থেকে একটু আলাদা ছিল। নেহা অস্থির হয়ে জিজ্ঞেস করল, কোন প্ল্যান? আমি ওর দিকে তাকিয়ে হাসলাম, সেই হাসি যা সামনে থেকে মিষ্টি মনে হয় কিন্তু ভেতর থেকে খুব তিতো। এখন নয় বিটিয়া, এখন তো শুধু চা ঠান্ডা হচ্ছে। তোমাদের প্ল্যানিংয়ের হিসেব পরের রাউন্ডে হবে। ঘরে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। বাইরে থেকে শুধু পাখার আওয়াজ আর দূর থেকে কোনো প্রতিবেশীর প্রেসার কুকারের সিটি শোনা যাচ্ছিল। আমি তিনজনের সামনে চায়ের কাপ রাখলাম আর চেয়ার টেনে বসে পড়লাম। প্রথমবার নয়, কিন্তু হয়তো শেষবারের মতো আমি নিজেকে এই বাড়ির চেয়ারে বসা মালিক মনে করলাম। ভেতরে কোথাও এক শান্ত আওয়াজ বলল, শান্তা, এবার চাল তোমার। তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম। নেহা আর রোহনের এখনও মনে হচ্ছিল যে ওরা আমায় বুঝিয়ে ফেলবে, একটু আবেগপ্রবণ করবে, একটু অপরাধ বোধ জন্মাবে। আর আমি ক্লান্ত হয়ে বলে দেব, ঠিক আছে, বিক্রি করে দাও বাড়ি। ওরা জানতই না যে আসল গেমের প্রথম চাল তো ওমপ্রকাশজি ৩ বছর আগেই চলে গিয়েছেন, আর এখন আমার পালা ওর সব চাল সঠিক জায়গায় বসানোর। আমি কাপটা তুললাম, একটা লম্বা চুমুক দিলাম আর ভাবলাম, আচ্ছা, তাহলে আজ থেকে শুরু হচ্ছে আমার আসল পরীক্ষা, আর তোমাদেরও। বেটা, তখনই প্রথমবার আমার উপরের আলমারিতে রাখা সেই ফাইলটার কথা মনে পড়ল, যার ওপর বড় বড় করে লেখা ছিল, ট্রাস্ট শুধু শান্তার জন্য। আমার হঠাৎ বুঝে এলো যে আজ যা কিছু এরা আমার থেকে কেড়ে নিতে এসেছে, হয়তো সেটাই এদের পায়ের নিচের মাটি কেড়ে নিতে চলেছে। রাতে যখন ওরা দুজনে চলে গেল, বাড়িটা আবার আগের মতোই খালি লাগছিল, যতটা ওমপ্রকাশের যাওয়ার পর লাগত। শুধু একটা তফাৎ ছিল, আজ আমি প্রথমবার উপলব্ধি করলাম যে খালি বাড়ির চেয়েও বেশি বিপজ্জনক জিনিস হল লোভে ভরা আত্মীয়। আমি রান্নাঘর পরিষ্কার করলাম, বাসন ধুইলাম, গ্যাস বন্ধ করলাম, আর তারপর আমার নজর উপরের আলমারিতে গেল, যেখানে সেই পুরনো খয়েরি ফাইলটি রাখা ছিল। সেই দিন যখন ওমপ্রকাশ এই ফাইলটা বাড়িতে এনেছিলেন, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, কি এই সব? তিনি সেই পুরনো অভ্যেসের মতো জবাব দিয়েছিলেন, তুই শুধু সাইন করে দে, বাকি সব আমি দেখে নিয়েছি। আমি বলেছিলাম, কিন্তু পড়ে তো নি। তিনি হেসেছিলেন, তুই রান্নাঘরের কন্ট্রাক্ট সামলা, আমি কাগজের, দুজন মিলে ঘর চালিয়ে নেব। সেই সময় আমারও মনে হয়েছিল, ঠিক আছে, কাগজের দুনিয়া ওর আর রুটি সবজির দুনিয়া আমার। ওর চলে যাওয়ার কয়েক মাস আগের কথা আমি ঘুমোতে পারছিলাম না। রাত ২টার সময় জল খেতে এসে দেখি হলের আলো জ্বলছে। ওমপ্রকাশ সোফায় বসে আছেন, চশমা নাকের নিচে, কোলে ফাইল আর ল্যাপটপে কিছু নম্বর দেখা যাচ্ছে। এখন কি দেখছেন? আমি জিজ্ঞেস করলাম। তিনি ল্যাপটপের স্ক্রিন আমার দিকে ঘোরালেন। তোর ছেলে? তিনি খুব সরাসরি গলায় বললেন। কালই বলল না যে শুধু একটু টাকার টেনশন আছে? এই দেখ, একটু টেনশনের পুরো ফ্যামিলি, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, অনলাইন লোন, তার উপর জুয়া। আমি চোখ বড় বড় করে স্ক্রিনটা দেখলাম। লাল রঙে মাইনাস হওয়া নম্বর, লেট ফি, ইন্টারেস্ট, পেনাল্টি। মনে হলো যেন এগুলো শুধু নম্বর নয়, প্রতিটি জায়গায় বোকা লেখা আছে। এত ঋণ? আমার গলা নিচু হয়ে এলো। ৪০-৫০ লাখের মধ্যে, তিনি বললেন। অ্যাকাউন্টেন্ট সঠিক ফিগার বলছে। আমি একজন লোক রেখেছি যাকে ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট বলে, যারা এই মানুষদের পর্দা ফাঁস করে। ৩ সপ্তাহ ধরে গোপনে কাজ করছে সে। সব ধরে ফেলেছে, রোহনের জুয়া, নেহার শপিং, দুজনের পার্সোনাল লোন। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব? বাড়ি বিক্রি করে দেব? জমি বন্ধক রাখব? তিনি সাথে সাথে মাথা নাড়লেন। কখনো নয়। এই ক্ষেত, এই বাড়ি তোর জীবন। এটা কোনো ইএমআই এর জন্য যাবে না, এটা আমাদের নাতিপুতিদের ফিউচারের জন্য যাবে। তাহলে? আমি জিজ্ঞেস করলাম। সেদিনই প্রথমবার তিনি ট্রাস্টের নাম নিলেন। বললেন, আমি এই সব জমি, বাড়ি, সব কিছু একটা ট্রাস্টে দিয়ে দেব। কাগজের ভাষায় লেখা থাকবে শান্তা এর ট্রাস্টি, আর আসল অধিকার নাতিপুতিদের হবে। মানে তুই যতদিন বেঁচে থাকবি সব তোর কন্ট্রোলে থাকবে। তুই চলে গেলে সরাসরি বাচ্চাদের নামে। ছেলের এই জমির ওপর একটা পাওয়ার থাকবে না। আর রোহনের ঋণ? আমি জিজ্ঞেস করলাম। তিনি হালকা হাসলেন। দেখ, ছেলে ভুল করছে, তার মানে এই নয় যে আমরা ওকে ডুবতে দেব। ওর ফ্ল্যাট ব্যাংক নিয়ে নিলে নাতি রাস্তায় আসবে, ওর কি দোষ? আমি ওর লোন শোধ করে দেব, কিন্তু নিজের কায়দায়, লিগ্যালভাবে। বদলে কন্ট্রাক্টে সই করাবো যে ও এই খেতে দাবি করবে না। যদি কখনো চেষ্টা করে, তবে ব্যাংকের অধিকার থাকবে পেমেন্ট ফেরত নেওয়ার, বুঝেছিস? আমি অর্ধেক বুঝে মাথা নাড়লাম। আইনি ভাষা পুরোপুরি বুঝিনি, কিন্তু ওর চোখের জেদ বুঝে নিয়েছিলাম। কয়েক মাস পর সেটাই হলো।
ব্যাংকের লোন, রোহানের আমায় শেষ একটা সুযোগ দাও বলা, নেহার এই বাড়ি তো ফিউচারে আমাদেরই হবে বলা, আর ওম প্রকাশের সাথে উকিলের অফিস পর্যন্ত এক লম্বা ড্রাইভ। তিনি রোহানের ফ্ল্যাটের লোন পুরো মিটিয়ে দিলেন। ব্যাংকের তরফ থেকে লেটারও এলো, অভিনন্দন, আপনার হোম লোন শেষ হয়েছে। রোহান ফোনে বলল, বাবা আপনি সেরা, আপনাকে কিভাবে ধন্যবাদ দেব জানি না। ওম প্রকাশ শুধু বললেন, কন্ট্রাক্টটা পড়ে নিস বেটা। হ্যাঁ হ্যাঁ বাবা পড়ে নেব। আর তারপর অফিসে বসে 4 মিনিটে 17টা পেজে আই অ্যাগ্রি করে গেল। ওম প্রকাশ ল্যাপটপে পুরো স্ক্রিন রেকর্ড করেছিলেন। পরে আমায় বলেছিলেন, দেখ 4 মিনিটে পুরো ফিউচার বিক্রি করে দিল। ও না পড়েই শুধু ক্লিক করতে থাকল। আজকালকার জেনারেশন শুধু নেক্সট টিপানোতে এক্সপার্ট, জানতেই পারে না কিসে হা বলছে। এই কথা মনে করতে করতে আমি আবার বর্তমানে ফিরে এলাম। রান্নাঘরে সেই পুরনো ফাইলটা আমার সামনে টেবিলে খোলা ছিল। সেই ট্রাস্টের ফাইল, কন্ট্রাক্টের কপি, শর্তাবলী, প্রতি পাতায় আইনি ভাষা, কিন্তু মাঝে মাঝে মিশ্রাজির হাতে লেখা নোটস, সরল হিন্দিতে। এই ক্ষেত নাতিদের নামে, এই বাড়ি ততক্ষণ শান্তার কন্ট্রোলে, ছেলে বাড়ি বিক্রি করতে পারবে না, চেষ্টা করলে লোন উল্টে পড়বে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে শান্তা, আমি নিজেকে বললাম, এখন এটা শুধু কাগজ নয়, এটা তোর ঢাল। এবার দেখব কে কাকে বাড়ি থেকে বের করে। পরদিন দুপুরে আবার একই দৃশ্য, সেই কিচেন, সেই সিঙ্ক, সেই গ্যাস। শুধু এবার পরিষ্কারের সাথে সাথে আমার মাথাও পুরো পরিষ্কার ছিল। নেহা আর রোহন আবার এসেছিল বিল্ডারের সেই তাড়া নিয়ে। তো মামিজি, কাল যে কথা হয়েছিল তা নিয়ে কি ভেবেছেন? নেহা শুরু করল। ভেবেছি, আমি বললাম, পুরো রাত ভেবেছি, ফাইলও দেখেছি। কোন ফাইল? রোহান বড়বড়িয়ে জিজ্ঞেস করল। আমি আলমারি থেকে সেই ট্রাস্টের ফাইল বের করে মেঝের ওপর রেখে দিলাম। এই ফাইলটা, আমি বললাম। নেহা ফাইলের দিকে এমনভাবে তাকালো যেন ওখান থেকে কোনো আরশোলা বেরিয়ে আসবে। এটা কি? সে জিজ্ঞেস করল। তোমার বাবার শেষ প্ল্যানিং, আমি বললাম। তোমাদের দুজনের থেকে লুকিয়ে আমার জন্যে আর তোমাদের বাচ্চাদের জন্যে এই ট্রাস্ট তৈরি করেছেন তিনি। এতে পরিষ্কার লেখা আছে যে এই বাড়ি, এই জমি সব তোমাদের বাচ্চাদের জন্যে, তোমাদের জন্যে নয়। তোমরা এই সম্পত্তিতে এখন শুধুই অতিথি। রোহন ঘাবড়ে গিয়ে একটা পাতা তুলল, ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকল। কিন্তু আইনি ভাষায় নিজের নাম এত জায়গায় দেখে তার কপালে ঘাম জমে গেল। এটা তো ধোঁকা! নেহা চেঁচিয়ে উঠল, আমাদের না জানিয়ে এইসব কিভাবে করলেন তিনি? এটা ইলিগেল। আমি হালকা হাসলাম। আরে বেটি, ইলিগেল তো তখন হতো যদি তোমাদের বাবা কারোর অ্যাকাউন্ট থেকে না বলে টাকা তুলতেন। তিনি তো নিজেরই জমিকে কাগজে একটু ঘুরিয়ে দিয়েছেন মাত্র। তোমরা তো না পড়েই সই করে দিয়েছিলে। ইলিগাল যদি কিছু থাকে তবে তা হলো তোমার বুদ্ধি বন্ধ রেখে নেক্সট বাটন টেপা। রোহন রাগ আর লজ্জার মাঝামাঝি এক ধরা গলায় জিজ্ঞেস করল, তাহলে এর মানে কি? আপনি বাড়ি বিক্রি করবেন না? সোজা মানে, আমি বললাম। যতদিন আমি বেঁচে আছি এই বাড়ি না বিক্রি হবে, না বন্ধক রাখা যাবে, না কোনো বিল্ডারকে দেওয়া যাবে। আমার পরে এটা সরাসরি তোমাদের বাচ্চাদের নামে যাবে। তোমরা দুজনে শুধুই ভাড়াটে টাইপ গেস্ট, তাও আবার ভাড়া না দিয়ে। খুব বড় ডিল এটা, যদি মেনে নাও তো। নেহা দাঁত কিড়মিড় করে বলল, আর আমাদের সব প্রবলেম, আমাদের লোন, আমাদের ফ্ল্যাট, আমাদের ইএমআই, ওসব কে দেখবে? এই প্রশ্ন শুনে আমার ভেতরের পুরনো শান্তা একটু নরম হয়েছিল, কিন্তু পরের সেকেন্ডেই ওম প্রকাশের গলা মনে পড়ল। শান্তা, তুই দয়া নিশ্চয়ই করবি, কিন্তু নিজের ওপর আর জমির ওপর জুলুম হতে দিবি না। আমি খুব পরিষ্কার গলায় বললাম, তোমাদের প্রবলেম তোমরাই দেখবে। তোমাদের ফ্ল্যাটের লোন, তোমাদের ইএমআই, শপিং, জুয়া সব তোমাদের দায়িত্ব, আমার নয়। তার ওপর তোমাদের বোনাস হিসেবে এই খামার বাড়ি বিক্রি করে আমাকে রাস্তায় নামানোর ইচ্ছেও ছিল। সেই হিসেব তো তোমাদের ওপরেই আসবে, তাই না? রোহন ধীরে থেকে বলল, বাবাই তো আমাদের লোন শোধ করেছিলেন, ওটাই তো ব্যাংকের লেটারে লেখা ছিল। আমি ফাইল থেকে আরেকটা কাগজ বের করে টেবিলে রাখলাম। হ্যাঁ, শোধ করেছিলেন, আমি বললাম। আর তার সাথে এই কন্ট্রাক্টও সই করিয়েছিলেন তোমার থেকে, যাতে পরিষ্কার লেখা আছে যে লোন শোধ করার বদলে এই জমিতে তোমার কোনো অধিকার থাকবে না। যদি কখনো চেষ্টা করো তবে সেই পেমেন্ট আইনিভাবে উল্টো পড়বে। ব্যাংকের অধিকার থাকবে সেই টাকা ফেরত দাবি করার। মানে যে বাড়িটা এখন তোমার নামে আছে ওটাও হাত থেকে যেতে পারে। তোমার ভাষায় বলতে গেলে ওটা একটা নন রিফান্ডেবল ফেভার ছিল। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকল। এইসব মিথ্যে, আমার কোনো পেপার মনে নেই, কোনো কন্ট্রাক্ট মনে নেই। আমি মনে মনে বললাম, তোমাদের তো ইলেকট্রিক বিল ও ডিউ ডেটের পর মনে পড়ে, কিন্তু মুখে বললাম, তোমার বাবার অভ্যাস ছিল সবকিছু রেকর্ড করার। ওর লয়ার মিশ্রাজি সব সামলে বসে আছেন, স্ক্রিন রেকর্ডিং, ব্যাংকের রিসিট, তোমার সই, সব কিছু।
তুমি চাইলে ওর সাথে দেখা করে নিও, ফ্রিতে কাউন্সেলিংও পেয়ে যাবে নৈতিক শিক্ষার। তখনই নেহার ফোন ভাইব্রেট হতে শুরু করল। অচেনা নাম্বার দেখে সে কেটে দিল। 2 সেকেন্ড পর আবার একই নাম্বার। তৃতীয়বার আরও জোরে ভাইব্রেশন। আমি শান্ত গলায় বললাম, ফোনটা ধরো, হয়তো তোমার ইএমআইকেও আমাদের ফ্যামিলি মিটিংয়ে ডাকা হয়েছে। রোহন ফোনটা ধরল, স্পিকারে দিল না। কিন্তু ওর মুখের রং বদলে গেল। জি হ্যাঁ, জানি, আমরা ম্যানেজ করে নেব। ফোন কাটতেই সে চেয়ারটা শক্ত করে ধরল। কে ছিল? আমি জিজ্ঞেস করলাম, যেন আমি আগে থেকে কিছুই জানি না। সোসাইটি অফিস থেকে ছিল, সে নিচু স্বরে বলল। 3 মাস ধরে মেনটেনেন্স দেওয়া হয়নি, ওয়ার্নিং নোটিশ পাঠাচ্ছে। নেহা সঙ্গে সঙ্গে বলল, তাহলে মামিজি আছেন তো, কদিন হেল্প করে দেবেন, পরে দেখে নেওয়া যাবে। আমি ওর ফোনের দিকে ইশারা করলাম। এখন তো এটা একটা কল ছিল, সারাদিন লাইন লেগে থাকবে। বিদ্যুৎ বিভাগ, ক্রেডিট কার্ড কোম্পানি, ব্যাংক, সবার নাম্বার আমার কাছে না থাকলেও তোমাদের কাছে নিশ্চয়ই আছে। আমি আরেকটা কাগজ বের করলাম। এটা সাধারণ ব্যাংকের স্টেটমেন্ট প্রিন্ট, দেখো, আমি বললাম। এটা তোমার বাবার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল। এখান থেকে প্রতি মাসে তোমাদের ফ্ল্যাটের ইএমআই, সোসাইটি মেনটেনেন্স, ইলেকট্রিক, গ্যাস সব কাটা হতো। তোমাদের মনে হতো তোমাদের স্যালারি দিয়ে ঘর চলছে। আসলে তোমাদের পুরো লাইফ ওম প্রকাশের অটো পেতে চলত। নেহা জোরে টেবিলে হাত মারল। তাহলে এখন কি হবে? ওর কথা থেমে গেল। হয়তো প্রথমবার উপলব্ধি হচ্ছিল যে ওই মানুষটা যে প্রতিটি সমস্যায় অদৃশ্যভাবে টাকা পৌঁছে দিত, সে আজ আর সত্যি নেই। আমি খুব নরম কিন্তু শক্ত গলায় বললাম, এখন সেটাই হবে যা কাল রাতে হয়েছিল। যখন তুমি আমাকে বলে দিলে যে আপনি তো শুধু বিধবা, সিদ্ধান্ত এখন আমাদের হবে, তখন আমি বাথরুমে গেলাম, দরজা বন্ধ করলাম আর মিশ্রাজিকে ফোন করলাম। আমি ওনাকে বললাম, ভাইয়া, এবার সব অটোপে বন্ধ করে দিন। এখন থেকে রোহনের ইএমআই আমার দায়িত্ব নয়, না ওর বিদ্যুৎ বিল, না ওর মেইনটেনেন্স। নেহার হাত থেকে চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল। আপনি পেমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন? হ্যাঁ, আমি বললাম। যিনি শুরু করেছিলেন তিনি বন্ধও করে দিয়েছেন। ওমপ্রকাশ নিজের সারা জীবন আমাদের সবার জন্য কামিয়েছেন। শেষ পর্যন্ত তিনি তোমাদের ঋণও শোধ করছিলেন। কিন্তু সেই টাকা কখনোই খামার বাড়ি বিক্রি করে আসার কথা ছিল না। তিনি পরিষ্কার বলেছিলেন, এই ক্ষেত শান্তা আর নাতিদের জন্য, ছেলের জন্য নয়। আমি শুধু ওর কথা মেনে চলেছি। এখন নেহার ফোনে নর্মাল রিং নয়, প্রায় নাচতে থাকা ভাইব্রেশন হচ্ছিল, একের পর এক কল আলাদা আলাদা নাম্বার থেকে। আমি হালকা রসিকতা করে বললাম, দেখো, বিল্ডারের আগে আসল মালিকরা এসে গিয়েছে, ব্যাংকওয়ালারা। নেহা চিৎকার করে উঠল, এটা অ্যাবিউজ, ইমোশনাল টর্চার। আমরা কোর্টে যাব, পুলিশের কাছে যাব, আপনার নামে কেস করব, দেখছি আপনি কিভাবে বাঁচেন। আমি খুব শান্তিতে বললাম, যাও, মিশ্রাজির নাম্বার দিয়ে দিই, কাল রাত থেকে তিনি তোমাদের অপেক্ষাই করছেন। তোমার বাবা সব কিছু লিগ্যাল করে রেখেছেন, মেন্টাল ফিটনেস সার্টিফিকেট থেকে শুরু করে প্রতিটি মিটিংয়ের ফাইল পর্যন্ত। তোমরা ভাবছিলে যে শুধু তোমরাই প্ল্যানিং করছো, আসল প্ল্যানিং তো 3 বছর ধরে চলছিল, শুধু তোমরা জানতে না। রোহন এতক্ষণ চুপ ছিল, ওর চোখে জল আসছিল, কিন্তু গলায় এখনও একটু রাগ ছিল। মা, আপনি এমনটা কিভাবে করতে পারলেন? আপনি আমাদের সব কিছু বন্ধ করে দিয়ে নিজে কিভাবে শান্তিতে থাকবেন? আমরা বরবাদ হয়ে যাব। আমি ওর দিকে সরাসরি তাকিয়ে বললাম, আমি তোমার কিছু বন্ধ করিনি বেটা, আমি তোমার বাবার চ্যারিটির কলটা বন্ধ করেছি মাত্র। এখন যদি তুমি সাঁতার শেখো তবে বেঁচে যাবে, নইলে যে মানুষ সব সময় অন্যের পকেটের ওপর বাঁচে সে কখনো জানতেই পারে না যে নিজের পায়ে জোর আছে কিনা। নেহা হঠাৎ উঠে নিজের পার্স নিল। আমি এখনই লয়ারের কাছে যাচ্ছি, দেখছি কে জেতে, আপনার জেদ নাকি আমাদের প্রয়োজন। আপনার মনে হচ্ছে আপনি জিতে গিয়েছেন? ওয়েট অ্যান্ড ওয়াচ মামিজি। আমি চেয়ার থেকে উঠতে উঠতে বললাম, আমার জেতার অভ্যেস নেই বেটি, আমার মতো মানুষদের শুধু বারবার হারতে মানা করে দেওয়া হয়। বাকি কোর্ট, লয়ার, জাজ যার যা করার করে নিক। আমার কাছে যে সবচেয়ে বড় গ্যারেন্টি আছে তা এই কাগজে নেই, ওপরওয়ালার রেজিস্টারে আছে। আর হ্যাঁ, যাওয়ার সময় বিল্ডারকে বলে দিও প্লট আনঅ্যাভেলেবল লিখে দিতে। ওরা দুজনে দ্রুত পায়ে বেরিয়ে গেল। এবারও দরজা ধড়াম করে নয়, বরং ধীরে বন্ধ হল। হয়তো ওরাও বুঝে গিয়েছিল যে এখন জোরে বন্ধ করলে শুধু কাঠটাই কাঁপবে, আমার সিদ্ধান্ত নয়। আমি দীর্ঘশ্বাস ফেললাম, চায়ের বাকি অংশটুকু চুমুক দিয়ে খেলাম আর নিজেকে বললাম, ঠিক আছে, প্রথম রাউন্ড শেষ, এবার আসল খেলা শুরু হবে। ফোন, নোটিশ, ব্যাংক, লয়ার সব একসাথে নাচবে। আর যেন আমার কথা প্রমাণ করার জন্যই ভেতরে যেতে যেতে নেহার ফোন আবার জোরে বেজে উঠল। এবার স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছিল
ফার্স্ট সিটি ব্যাংক অন কল। আমি দরজার ভেতরে ঢুকতে ঢুকতে শুধু ভাবলাম, চলো এবার ওরাও বুঝতে পারবে যে সত্যি অর্জুন হওয়া কাকে বলে, শাশুড়িকে ওল্ড এজ হোমে পাঠানো নাকি নিজে নিজের ঘর বাঁচানো। নেহা আর রোহন ঘর থেকে বেরোল, কিন্তু দরজা বন্ধ হওয়ার পর যে শান্তি এলো তা শুধু শান্তি ছিল না, ঝড় আসার আগে ঠান্ডা হাওয়া ছিল। আমি জানতাম আসল ধামাকা এখনও শুরু হবে, আর হলোও তাই। পরদিন সকাল থেকেই আমার ফোন অনবরত বাজতে থাকল, 1 বার 2 বার 5 বার 10 বার, অচেনা নাম্বার। তারপর সিটি ব্যাংক কালেকশন, তারপর মেন্টেন্যান্স অফিস। আমি রান্নাঘরে চা চাপাচ্ছিলাম, আর ফোনটা এমনভাবে কাঁপছিল যেন ওটার ইএমআইও ওভারডিউ হয়ে গিয়েছে। আমি ফোন ধরলামই না। পুরনো কথা আছে, যদি জবাব দেওয়ার মতো না হয় তবে ঘণ্টা বাজতে দাও। আজ আমি ঠিক সেই মোডেই ছিলাম। বিকেলের চা খাচ্ছিলাম, তখনই মেইন গেটের কাছে গাড়ি থামার আওয়াজ এলো। কাজ দিয়ে দেখলাম লাল গাড়ি। মিশ্রাজি আমাদের ফ্যামিলি লয়ার। পেনি ভেতরে এসেই বললেন, বোন, অভিনন্দন। আপনি যা করেছেন তা সহজ ছিল না, কিন্তু আপনিই সঠিক ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তিনি নিজের ব্যাগ থেকে কাগজ বের করে হাসতে হাসতে বললেন, নেহা আর রোহন দুজনেই কাল রাতে ব্যাংকে চিৎকার করছিল, বলল পেমেন্ট চালু করাও। ব্যাংক বলল, ম্যাডাম, পেমেন্ট আপনার শ্বশুরের অ্যাকাউন্ট থেকে যেত, সেই অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে গিয়েছে, আর এখন আপনার শাশুড়িই তার ট্রাস্টি, ওনার অধিকার আছে বন্ধ করার। আপনারা শুধু সুবিধাভোগী ছিলেন, মালিক নন। আর সত্যি বলছি বোন, আমার খুব মজা লেগেছে। আমি চেয়েও হাসি থামাতে পারলাম না। আচ্ছা, আর ছেলের কি অবস্থা? মিশ্রাজি বললেন, রোহানের গাড়ি বিক্রি করতে হবে, 2টো ক্রেডিট কার্ড কোম্পানির লিগ্যাল নোটিশ পাঠাতে চলেছে, আর সোসাইটি মেন্টেন্যান্সও 3 মাসের পেন্ডিং। যদি কালকের মধ্যে না যায় তবে ওরা গেটে বোর্ড লাগিয়ে দেবে, ডিফল্টার। আপনার পুত্রবধূর ইনস্টাগ্রামের ইমেজ তো ওখানেই শেষ হয়ে যাবে। আমি হাসলাম, এক ধীর শান্ত কিন্তু জয়ের হাসি। সন্ধ্যের সময় ফোন হঠাৎ আবার বাজল, এবার রোহনের। আমি ভাবলাম চলো ড্রামা শুরু, কিন্তু গলার স্বর এমন এলো যেন সে রাতভর কেঁদেছে। মা, শুধু এটুকুই বলল আর চুপ হয়ে গেল। আমি কিছু বললাম না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়। সে আবার বলল, মা প্লিজ একবার কথা শোনো। ওর গলা ভেঙে আসছিল। মা, আমার ঘর হাতছাড়া হতে চলেছে, মেন্টেন্যান্সের নোটিশ এসে গিয়েছে, ইএমআই থেমে গিয়েছে, ইলেকট্রিক বিলও নেবার বলছিল যদি 2 দিনের মধ্যে পেমেন্ট না যায় তবে সোসাইটি থেকে কারেন্ট কেটে দেবে। আমি শান্ত রইলাম। সে বলল, মা প্লিজ কিছু একটা করো, জানি না বাবা কেন এসব করলেন, আমরা তো ফ্যামিলি, তাই না? আমি গম্ভীর গলায় বললাম, বাবা এই সব তোমার কারণেই করেছেন বেটা, আর আমার ভালো লাগছে না ঠিকই, কিন্তু সত্যি এটাই যে তুমি ততক্ষণ বদলাবে না যতক্ষণ না পরিণাম তোমাকে নাড়িয়ে দেয়। সে চুপ থাকল, তারপর ধীরে থেকে বলল, মা আমি বরবাদ হয়ে যাব। আমি সেই শান্ত স্বরেই বললাম, না বেটা, বরবাদ তখন হয় যখন মানুষ চেষ্টা ছেড়ে দেয়। তুমি এখন পড়ছ, কিন্তু উঠে দাঁড়াতেও পারো, শুধু এবার আমার বা বাবার পকেট ধরে নয়, নিজের পায়ে। সেই রাতে ওর 2টো ভয়েস মেইল এলো, একটা কাঁদতে কাঁদতে, আর অন্যটা, মা সরি, আমি বুঝতে পেরেছি। পরদিন সকাল 6টায় দরজায় টোকা পড়ল। আমি ভাবলাম এলো ছেলে নিজের ঋণ নিয়ে। দরজা খুলতেই রোহন দাঁড়িয়ে আছে, হাতে 2টো চায়ের কাপ, চোখ ফোলা, পোশাক অগোছালো, কিন্তু ওর মুখে প্রথমবার অহংকারের বদলে লজ্জা ছিল। সে বলল, মা এটা নিয়ে এসেছি, আপনার পছন্দের আদা চা, আর যদি আপনি অনুমতি দেন তবে একটু কি বসতে পারি? ওর গলায় সেই নম্রতা ছিল যা অনেক বছর ধরে নিখোঁজ ছিল। আমি দরজা আরেকটু খুলে দিলাম, এসো। আমরা দুজনে রান্নাঘরের টেবিলে বসলাম। সে ধীরে থেকে বলল, মা আমি থেরাপিতে যাচ্ছি, জুয়া ছাড়ার চেষ্টা করছি, 2টো কার্ড বন্ধ করে দিয়েছি, উইকেন্ডে পিৎজা ডেলিভারির কাজও নিয়েছি, ঘর ছোট করে দিয়েছি, গাড়ি বিক্রি করে দিয়েছি। আমি চেষ্টা করছি মা। আমার চোখে জল এসে গেল, কিন্তু তা লুকিয়ে বললাম, ভালো, মানুষ সেটাই যে নিজের ভুল শুধরে নেওয়ার সাহস রাখে। পরের শনিবার সে আবার এলো, তারপরের শনিবারও। ধীরে ধীরে সে আমার সাথে লন পরিষ্কার করতে লাগল, ক্ষেতের দিকে যাওয়ার সরু রাস্তার মাটি সমান করতে লাগল। সে ঠিক সেই কাজগুলোই করছিল যা একসময় ওমপ্রকাশ করতেন। আমি কিচেন থেকে দেখতাম আর ভাবতাম, হয়তো এই ঘরটা ওকে এখন বদলে দিচ্ছে।
একদিন সে আরিয়ানকেও নিয়ে এলো, ছোট্ট 6 বছরের বাচ্চা, চোখে সারল্য। সে আমার পা ছুঁয়ে বলল, ঠাম্মা, বাবা বলেছে এই ঘরটা আমার, সত্যি? আমার মনের ভেতর কিছু একটা ভেঙে গিয়ে আবার জোড়া লাগল। হ্যাঁ বেটা, এই ঘরটা তোমার আর তোমার বাচ্চারও। এটা ঠাম্মার নয়, এটা ফ্যামিলির, আসল ফ্যামিলির। রোহনের চোখ নিচু হয়ে গেল। হয়তো প্রথমবার সে বুঝতে পেরেছিল যে এই ক্ষেত বা জমি শুধু সম্পত্তি নয়, এটা একটা উত্তরাধিকার, রক্ত, ঘাম আর পরিবারের সম্মান। মাস কেটে গেল, রোহন বদলে গেল, ধীরে কিন্তু খুব সততার সাথে। সে প্রতি শনিবার আসত, কাজ করত, চা খেত, ক্ষমা চাওয়ার চেষ্টা করত, আবার থেমে যেত। হয়তো সেও জানত যে ক্ষমা শব্দে নয়, বদলে হওয়া যায়। তারপর এলো ওম প্রকাশের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন। 1 বছর পূর্ণ হল। সকালের রোদ ক্ষেতের ওপর পড়ছিল, হালকা হাওয়ায় সর্ষের সুগন্ধ ছিল। আমি রান্নাঘরে ছিলাম, সেই ফাটা কাপটা ধুইছিলাম, ওম প্রকাশের কাপ। পেছন থেকে রোহন বলল, মা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। বাবা যখন ট্রাস্ট বানিয়েছিলেন তখন কি তিনি জানতেন যে আমি এতটা ডুবে গিয়েছি? বেটা, সেই সময় তিনি শুধু জানতেন যে তুমি ভুল পথে যাচ্ছ, আর তিনি চাইতেন না যে তোমার ভুলের সাজা তোমার বাচ্চারা পাক। সেজন্যেই তিনি বাড়িটা তোমাকে না দিয়ে তোমার বাচ্চাদের দিয়েছেন, যাতে এক প্রজন্মের ভুল অন্য প্রজন্মের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়। রোহানের চোখ ভিজে এলো। সে ধীরে থেকে বলল, মা, আমি কি কখনো এই বাড়ির যোগ্য হতে পারব? আমি হালকা হেসে বললাম, বেটা, বাড়ির মালিকানা কাগজ ঠিক করে, কিন্তু বাড়ির সম্মান মানুষ নিজে তৈরি করে। তুই যদি সেটাই হতে পারিস যা তোর বাবা চাইছিলেন, সৎ, পরিশ্রমী আর দায়িত্বশীল, তবে এই বাড়িও তোকে আপন করে নেবে। সে কেঁদে ফেলল, কিন্তু এবার সেই কান্না দুর্বলতা ছিল না, ওটা ছিল একজন মানুষের ভেঙে গিয়ে আবার নতুন করে গড়ে ওঠার কান্না। এখন আমি রোজ ভাবি, আমি শুধু বিধবা নই, আমি সেই মহিলা যে নিজের স্বামীর শেষ ইচ্ছে পূর্ণ করেছে, নিজের ছেলেকে পড়ে যেতে দেখেছে, আবার তাকে উঠে দাঁড়াতেও দেখেছে, যে নিজের ঘর আর উত্তরাধিকারকে বাঁচিয়েছে। আর হ্যাঁ, যে এটাও শিখেছে যে কখনো কখনো কঠোর হওয়াই হলো সবচেয়ে বড় দয়া। যদি আপনারা কখনো এমন মোড়ে থাকেন যেখানে মন বলছে ক্ষমা করে দাও আর মাথা বলছে সীমারেখা টানো, তবে মনে রাখবেন, সীমারেখা টানা মানে ভালোবাসা শেষ করা নয়, এটা ভালোবাসাকে সঠিক দিক দেওয়া। তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি, যদি আপনাদের পুত্রবধূ আপনাদেরই নিজের ঘর থেকে বের করার প্ল্যানিং করে, তবে আপনারা কি করবেন? বাড়ি বিক্রি করে দেবেন, নাকি নিজের স্বামীর মতো শান্ত কিন্তু শক্তিশালী চাল চালবেন? কমেন্টে নিশ্চয়ই লিখবেন। আপনার উত্তর অন্য কোনো মহিলাকে সাহস যোগাতে পারে। যদি কাহিনী আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে সাবস্ক্রাইব করুন আর পরের কাহিনীর জন্য অপেক্ষা করুন, কারণ সেখানেও এমন এক মহিলা আছে যে চুপ থেকে দুনিয়ার সবচেয়ে বড় জয় হাসিল করেছে। আমরা পরের ভিডিওতে দেখা করব। শান্তা দেবীর কাহিনী, শেষ শিক্ষা ও উপসংহার। 1. কঠোরতা যখন পরম মমতা। রোহন আর নেহা যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন বাড়িটা খুব শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই নিস্তব্ধতায় আমি ওম প্রকাশের উপস্থিতি অনুভব করতে পারছিলাম। অনেকে হয়তো বলবেন, শাশুড়ি হয়ে নিজের ছেলের ইএমআই আর পেমেন্ট বন্ধ করে দেওয়াটা কি খুব নিষ্ঠুরতা হয়নি? আমি বলবো না, কারণ আগাছা পরিষ্কার না করলে যেমন ফসল ভালো হয় না, তেমনি শাসনের কঠোরতা ছাড়া সন্তান কখনো দায়িত্বশীল হয় না। আমি যদি সেদিন সই করে দিতাম, তবে আমি শুধু বাড়ি হারাতাম না, আমার স্বামী যে সততার আদর্শ রেখে গিয়েছেন তাও হারিয়ে ফেলতাম। 2. সম্পর্কের সীমারেখা। এই কাহিনী আমাদের শেখায় যে ভালোবাসার অর্থ এই নয় যে কারো অন্যায় আবদার মেনে নেওয়া। রোহনা নেহা আমাকে অসহায় বিধবা ভেবে কোণঠাসা করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের বুঝিয়ে দিয়েছি যে সিথির সিঁদুর মুছে গেলেই একজন নারীর মেরুদণ্ড ভেঙে যায় না। আমি সীমা টেনেছি বলেই আজ আমার জুয়া ছেলে মেহনত করতে শিখেছে। আমি যদি সেদিন রুখে না দাঁড়াতাম, তবে আমার নাতিরা কোনোদিনও এই ভিটেমাটির সম্মান বুঝতে পারত না। 3. ওম প্রকাশের দূরদর্শিতা। ওম প্রকাশ জানতেন যে তার অবর্তমানে কি হতে পারে। তিনি কাগজ দিয়ে আমার হাত শক্ত করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই কাগজের চেয়েও বড় অস্ত্র ছিল আমার ধৈর্য। আমি তখনই চিৎকার করিনি যখন নেহা আমাকে অপমান করেছিল। আমি সময় নিয়েছিলাম, মোক্ষম চাল ছেলেছি এবং শেষ হাসিটা হেসেছি। আজ আমার ছেলে যখন আমার পা ছুঁয়ে বলে, মা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তখন মনে হয় ওম প্রকাশ আজ জিতে গিয়েছেন। 4. একাকিত্ব বনাম একাকিত্বের শক্তি। নেহা ভেবেছিল আমি একা মানেই আমি দুর্বল, কিন্তু একা থাকা মানেই তো সবসময় অসহায় হওয়া নয়। আমার সাথে আমার স্বামীর স্মৃতি আর তার আশীর্বাদ ছিল। আমি একাই এই ঘর আগলে রেখেছি, যাতে আমার পরের প্রজন্ম অন্তত মাথা গোজার ঠাঁই পায়।
নিজের সম্মান নিজে রক্ষা না করলে এই পৃথিবী আপনাকে শুধু বেচারি বানিয়ে রেখে দেবে। 5 শেষ বার্তা সব বোনেদের উদ্দেশ্যে। সবশেষে আমার বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার স্বামী আপনার জন্য যা রেখে গিয়েছেন তা শুধু আপনার সম্পত্তি নয়, ওটা আপনার সম্মান। সন্তানদের আবদারে বা পুত্রবধূর চাপে পড়ে নিজের ছাদ কখনো কারো হাতে তুলে দেবেন না। দয়া দেখান, কিন্তু নিজের অধিকার বিসর্জন দিয়ে নয়। মনে রাখবেন, মা হিসেবে আপনার কাজ শুধু সন্তানদের খাওয়ানো নয়, তাদের সঠিক পথে ফিরিয়ে আনাও। 6 আপনার কাছে প্রশ্ন। আজ শান্তাদেবী হিসেবে আমি আমার ঘর আর আমার ছেলেকে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের আশেপাশেও কি এমন কোনো শান্তাদেবী আছে, বা আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? নিজের অভিজ্ঞতা কমেন্টে লিখে অন্য বোনদের সাহস দিন। আমাদের নীরবতা যদি ভেঙে যায়, তবেই সমাজের অন্যায়গুলো হার মানবে। শেষ বিদায়। গল্পটি যদি আপনাদের মনে সাহস জুগিয়ে থাকে, তবে আমার সাথে থাকুন। এই লড়াই আমার একা নয়, আমাদের সবার। পরের কাহিনীর জন্য অপেক্ষা করুন, সেখানেও আমরা দেখব কিভাবে একজন নারী নিজের বুদ্ধিতে অন্ধকার থেকে আলোয় ফিরে আসে। ভালো থাকবেন আর মনে রাখবেন, আপনি একা নন।